আদম ব্যাপারী কত বড় বদমাইশের বদমাইশ। সে চেয়েছিল বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা ক্লাশ লাগিয়ে দিয়ে সে মাঝখান দিয়ে মুয়া খেয়ে চলে যাবে। অত নালিয়া দেশের না, ছাড়বো না আমরা। তুমি মির্জা ফখরুল দিয়ে আওয়ামী লীগের লাগাই দিবা, মুক্তিযুদ্ধের প্রশ্নে কাউকে ছাড়, তুমি সংবিধান ছুঁড়ে ফেলবা আমার, আমি তোমাকে ছেড়ে দিব পৃথিবীর। আরে তোরা বেহেস্তে পেলেও তোরা যাইতে তোর হারামজাদা কিসের ডিম। আমেরিকানরা ছাড়বে নাকি? আমেরিকানরা ছাড়বে? তাদের ওইখানে কেউ কোন করলে? আমেরিকাতে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি বানায় পিটায় না? প্রেসিডেন্ট ইউরোপের নেতাদের গালে থাপ্পড় দেয় না? কি হয়েছে? আপনি ফ্রিডম অফ এক্সপ্রেসের কথা বলেন, আবার বলেন ডিম মেরেছে। কপাল ভালো আওয়ামী লীগ যে এত সভ্য। আমি 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 খুব রাগান্বিত। আমি এখানে আমাদের বাংলাদেশের আমেরিকা প্রেসিডেন্ট, আওয়ামী লীগের প্রেসিডেন্ট উপস্থিত, আমি খুব ক্ষুব্ধ আপনাদের উপরে। কেন ডিম মারলেন শুধু? কেন জুতা মারলেন না? কেন জুতা মারলেন না ওদের? আপনারা কিসের আইন, কিসের আইন? মানুষের জীবন সম্পদ। আপনি 30 লক্ষ মানুষকে হত্যা করেছেন। আপনি দেখেন মির্জা ফখরুল সাহেবকে যে তারা চেয়েছিল, আমি জানি আওয়ামী লীগ কেন ধৈর্য ধরেছে, এটাও জানি, ধন্যবাদ তাদের যে গায়ে হাত দেয় নাই কারো। মির্জা ফখরুল সাহেবকে দিয়ে একটা ঝামেলা বাজাইতে চাইছিল ডক্টর ইউনূস। একটা জিনিস দেখেন, এরা কত বড় হারামি এবং বেঈমান। আচ্ছা, আমি সিদ্দিক ভাইয়ের বাড়িতে বেড়াইতে গেলাম, তার সাথে মনে করেন সিদ্দিক ভাইয়ের শ্বশুর বাড়ি গেলাম, ধরেন আমেরিকা, তার পোলার শ্বশুর বাড়ি বা মেয়ের শ্বশুর বাড়ি, আমাকে নিয়ে গেল সিদ্দিক ভাই আর তার ভাইরা ভাই, বা সিদ্দিক ভাই তার বিয়াই পালায় চলে গেল, আমারে আর ডক্টর সাহেবকে মায়ের খাওয়ার ব্যবস্থা করে দিয়ে গেল। কত বড় প্রতারণা, কত বড় বদমাইশ। চিন্তা করে দেখেন, কি কিস্তির বুদ্ধি দেখছেন, কি সুন্দর কিস্তি মার্কা বুদ্ধি, কি সুন্দর। এটাও তো একটা কথা আবার, হ্যাঁ, যে উনি চলে গেছে নিরাপদে, ওনাদেরকে দিকে ছেড়ে দিয়েছে গণমানুষের কাছে। মির্জা ফখরুল সাহেব যদি কালকে না থাকতো, তাইলে আমার বিশ্বাস হয় না যে ডক্টর সিদ্দিক সাহেব তার কর্মীদের রক্ষা করতে পারতেন। আমি বিশ্বাস করি না। আর ডক্টর ইউনূস যদি কালকে ওই রাস্তা দিয়ে যাইতো, আমার বিশ্বাস যে ডক্টর সাহেব নিজেকে কন্ট্রোল করতে পারতেন না। যদি বঙ্গবন্ধুর সৈনিক তিনি, আমি জানি পারতেন না। সেই জন্য ডক্টর ইউনূস আর জামাতের যে বদমাইশটা তাহের নাহি ফাহের কি যেন নাম, তাকে নিয়ে ব্যাকডোরতে পালিয়ে গেছে। এরপরে যদি বিএনপির আকল না হয়, তাহলে আর কি করা? যেটা বললেন রাজনৈতিক দল এনসিপি, আর ভাই এনসিপি লোক তো বাংলাদেশেই নাই, আমেরিকাতে আপনি কোথায় পাবেন? আমেরিকাতে কোথায় পাবেন? আপনি প্রশ্নই আসে না। তাদের এনসিপির লোক তার বাড়িতে, তার ঘরের মধ্যে এনসিপি আছে নাকি? কানাডাতে তিনি বঙ্গবন্ধুর খুনিকে বক্সিং মেরে নাকের বদনা উল্টাই ফেলছিলেন, কি হয়েছে তার? ব্যক্তি শত্রুতার জন্য তো করে নাই ভাই, ব্যক্তি শত্রুতার জন্য তো করে নাই। ব্যক্তির শোনেন, অপরাধ কোনটা? আমি আইনজ্ঞ নই, কিন্তু আমার যে কমন সেন্স আছে, আপনি ব্যক্তিগত লাভের জন্য যদি না করেন, সেটা তো আপনার অপরাধের মধ্যে পড়বে না। আমার জাতিকে, আমার জাতির প্রশ্নে, আমার সংবিধানের প্রশ্নে, আমার সার্বভৌমত্ব প্রশ্নে সারা পৃথিবী তো আমার কাছে। আপনি তো সেটা আমার অধিকারকে তো বাতিল করতে পারবেন না। আপনি যেমন, আমি ঘোষণা দিয়েছি যে ভারতের একজন লেখিকার কথা বলছি, ভারতের, যে আমাদের বলেছে যে আমাদের নাকি পাকিস্তান বাহিনী নাকি আমাদের হত্যা করে। আমি বলেছি আপনাকে আমি পৃথিবীর যেখানে পাবো সেখানে আমি আপনার মুখোমুখি হবো, অবশ্যই হবো। সেই লেখিকা লিখেছে, সেই চিঙ্কুবাম মহিলা লিখেছে যে বাংলাদেশে নাকি 30 লক্ষ 25,000 খুন হয়েছে, আর পাকিস্তানি বাহিনী নাকি বাংলাদেশে। একজন বিখ্যাত লেখিকা চিঙ্কুবামে আজম, তিনি লিখেছেন যে বাংলাদেশে পাকিস্তান বাহিনী কোনো অপরাধ করেনি। এই লোককে পেলে আমি ছাড়বো, এই লোককে পেলে আমি ছাড়বো? আপনি কি বলেন? আপনি, আমার ফাঁসি হয়ে যেতে পারে, সে নারী, সো হোয়াট? সে তো তার নারী, আমার 3 লক্ষ নারীকে ধর্ষণ করেছে পাকিস্তান বাহিনী, 5 লক্ষ, 3 থেকে 5 লক্ষ এই রাজাকার আলবদররা সহযোগী ছিল। সেই নারীকে পেলে আমি যদি তার গায়ে হাত তুলি বা তাকে থাপ্পড় দেই বা কানটা ধরে বা ঘাটটা ধরে ঘোরানি দেই, আপনি আমাকে বলবেন আমি অপরাধী? সে অপরাধী নয়। সে আমার জজবা, তার ভাষায় বলে, আমার জজবা নিয়ে সে খেলবে। এবার চিঙ্কুমামের ভাষায় বলি, আমার জজবা নিয়ে আপনি খেলবেন, আপনাকে আমি ছেড়ে দিব। আমার ফাঁসি হলো তো আমি তাকে ছাড়বো না। আর আপনি ডিমের কথা বললেন। আমি যতদূর জানি যে ডিম মারা এটা হচ্ছে কারো গায়ে ব্যক্তিগতভাবে হাত দেওয়া, অবশ্যই ফৌজদারি অপরাধ, কোনো সন্দেহ নাই। কাউকে গালি দেওয়া, সরাসরি গালি দেওয়া, নাম ধরে, আমারও বলি নাম ধরে, সাটায়ার করলাম। আমি যদি আপনার বাই নেইমে আপনাকে ধরে গালি দেয়, সেটা ফৌজদারি অপরাধ। আমি যদি আপনাকে কুশ্রী বিশ্রী অঙ্গভঙ্গি করি, সেটা অপরাধ। যে ডিম মারা যদি আমেরিকাতে অপরাধ হয়, আমেরিকা হচ্ছে সবচেয়ে বেশি বাক স্বাধীনতার দেশ সারা পৃথিবীতে, সবচেয়ে বেশি বাক স্বাধীনতা এবং গণতান্ত্রিক
অধিকার ভোগ করে, সেটা হচ্ছে আমেরিকা। হচ্ছে যে আপনি টিম মারাকে নিয়ে এত কিছু করতেছেন, বাংলাদেশে আদালতে আপনি পেটাচ্ছেন, মেরে ফেলছেন, জেলখানার ভিতরে মেরে ফেলছেন, এগুলো অপরাধ না? আপনি সরাসরি এখানে ডিম মেরেছেন, একজন নিরপরাধ মানুষকে হ্যান্ডকাপ লাগাচ্ছেন, জয় বাংলা স্লোগান দিলে সাথে সাথে ঘুষি দিচ্ছেন, বঙ্গবন্ধুর নাম নিলে তাকে পিটিয়ে মেরে ফেলতেছেন, শেখ হাসিনার ছবি মোবাইলে থাকলে আম পাবলিক করে না, তাকে ধরে পেটাচ্ছেন, সেগুলো মানবাধিকার লঙ্ঘন না? সেটা গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন না? সেটা বাক স্বাধীনতার লঙ্ঘন না? আপনি দাড়ি ধরে ভিসিকে টানতেছেন, সেটা প্রো ভিসি বা শিক্ষককে টানতেছেন, সেটা আপনার মানবাধিকার লঙ্ঘন না? আপনি যা 200 থেকে 300 সাংবাদিককে জেলে রেখেছেন, সেটা সংবিধান লঙ্ঘন না, মানবাধিকার লঙ্ঘন না? আর ডিমের কথা যেটা বললেন, আমি জানি বঙ্গবন্ধুর খুনিকেও তো ঘুষি মারা হয়েছিল, এগুলো তো ব্যক্তিগত ব্যাপার না। যদি সিদ্দিক সাহেব কাউকে ঘুষি মারেন পার্সোনালি, সেটা সরাসরি ফৌজদারি অপরাধ, কোনো সন্দেহ নাই। কিন্তু সেটা কোনো জাতির কারণে, কোনো জাতি আপনি যদি সরাসরি কোন জাতি ব্যক্তিগত উদ্দেশ্য ছাড়া কোনো কিছু করেন, সেটা তো অপরাধ হতেই পারে না। আপনি একটা ক্রিমিনালকে গিয়ে হিট করেছেন, এটা অপরাধ হবে? আপনি যে দেশে 3000 মানুষকে হত্যা করার জন্য দায়ী, যে দেশে আগুন জ্বালানোর জন্য যাই, 3.5 লক্ষ মানুষ জেলে, আপনি 3.5 লক্ষ জেলে, 350 সাংবাদিক জেলে, আপনি সেই লোকের বিরুদ্ধে প্রতিবাদ করলে আপনি তো আবার অপরাধ হয়ে যাবে। বঙ্গবন্ধুর খুনিকে বক্সিং মেরেছিল কানাডা, তার সাথে আমার ব্যক্তিগত, তিনি বল কিছু হয় নাই, তার সে তো ব্যক্তিগত ইস্যুতে মারা নাই, আমি তো ব্যক্তিগত কারণে মারি নাই। আমি যদি আপনার সন্তানকে কেউ খুন করেছে, আমি তার বদলে তাকে ঘুষি মেরেছি, আমার এটা ফৌজদারি অপরাধ হবে, এটা তো নৈতিক দায়িত্ব। আমরা দেখেছি মির্জা ফখরুল সাহেবের সাথে আপনারা কি সুন্দর আচরণ করেছেন। তারা চেয়েছিল যে বাংলাদেশের ভিতরে বড় 2টি দলের ভিতরে, এটা জামাতের, আমি বারবার বলি, বাংলাদেশের যে কোনো ঘটনার পিছনে আপনি জামাতকে খুঁজে পান, এটা পুরো জামাতি বুদ্ধি। এই জামাতি বুদ্ধি দিয়েছে ইউনূস মির্জা ফখরুল সাহেব। আমি বুঝতে পারি না, মির্জা ফখরুল সাহেব তো এত বড় দলের মহাসচিব এত বোকা হয়ে থাকে যে আমার কাঁধে বন্দুক রেখে আরেকজনে শুট করবে, এটা কিভাবে সম্ভব? তিনি কেন গেলেন? আচ্ছা, এই বাচ্চা কাচ্চাদের সাথে তিনি কেন গেলেন? তিনি এত বড় দলের মহাসচিব, মানায়নি আসলে। জি, এটা তো আমি বুঝতে পারি না, বিএনপির উপদেষ্টা কারা? এই জন্যই আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় ছিল, এই জন্যই ছিল 16 বছর ক্ষমতায়, নাহলে তো তারা তো 5-10 ক্ষমতা আসার কথা। ফরিদ ভাই, এখানে আরেকটা কথা বলি যে আবার কেউ বলছেন যে ডক্টর ইউনূস সাহেব যে 6 জনকে নিয়ে এসছেন, উনি জাতিসংঘের যাদের সাথে মিটিং বৈঠক হবে, এখানে তিনি বলবেন আমরা সব রাজনৈতিক দল এক, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, এই যে আমাদের সবার নেত্রীরা লিডাররা আমাদের সাথে চলেছে। আমেরিকা সারা পৃথিবী চালায়, আমেরিকা কি ওই ছাতা আক্তারের মতো কি চক্ষুমনসি হয়ে গেছে নাকি? আমেরিকারা খাবার খায় না? আমেরিকাদের এত বোকা মনে করেন আপনারা যে আমেরিকা 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমাদের বন্দর দখল করছে? যে আমেরিকা 7 সমুদ্র 13 নদী পার হয়ে কক্সবাজার এসে বসে আছে, তারা বুঝি জানে না ওই সলিমুদ্দির পোলা, ওই যে কেসকি পান্দির পোলা সুলতান খারাজ ওইখানে গেছে, এটা বুঝে না? আমরা মুক্তিযুদ্ধের প্রশ্নে যেটা ডক্টর সাহেব বললেন, ভাই আমরা দল মত নির্বিশেষে মুক্তিযুদ্ধের প্রশ্নে ভাই আমরা কাউকে ছাড় দিতে পারবো না। जो हो जाएगा वो देखा जाएगा। বক্তব্য এই বাংলার জমিনে যারা বলছে ছিঁড়ে ফেলবে, যারা বলছে যে মুজিববাদ মুর্দাবাদ, এদের বাংলা ভাষা পছন্দ হয় না, এরা ইনকালাব পায়েন্দাবাদ বলতে রাজি। এরা কেন জিন্দাবাদ বলে? এরা ইনকালাব পায়েন্দাবাদ বলতে হয়, কারণ পাকিস্তানে এখন স্লোগান দেয় পাকিস্তান পায়েন্দাবাদ, পাকিস্তান পায়েন্দাবাদ দেয় না, এটা আমরা জানতে চাই। দ্বিতীয়ত, যারা আমি বলতে চাই যে সকল সুশীলেরা লম্বা লম্বা কথা বলছেন টিম মারার কারণে বাংলাদেশের ইজ্জত নষ্ট হয়েছে, 45টি বাংলাদেশের পানিতে ভাসলে ইজ্জত যায় না, জিয়া রহমানের মাজারে লাশ ঝুললে ইজ্জত যায় না। বঙ্গবন্ধুর কথা বাদ দিলাম, বঙ্গবন্ধু তো বিরাট গুনাহ করে ফেলছে বাংলাদেশকে স্বাধীন করে, শেখ হাসিনা তো বিরাট পাপ করে ফেলেছে বঙ্গবন্ধুর ঘরে জন্ম নিয়ে, আওয়ামী লীগ তো মহা অপরাধ করেছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে। আচ্ছা, এই যে লোকদের হাত পা বেঁধে পেটানো হচ্ছে, আজকাল ধর্ষিতা হওয়ার আগে দেখলাম কত মুসি করে, হায় হায় হায়, তখন দেশের ইজ্জত যায় না? দেশের ইজ্জত তখন যায় না যখন লাওস যাওয়ার ভিসা পাওয়া যায় না, তখন ইজ্জত যায় না? তখন ইজ্জত যায় না যখন ভিকারিস্তান পাকিস্তানের সাথে দোস্তি করে, তখন ইজ্জত যায় না? তখন ইজ্জত যায় না যখন এই দেশে জঙ্গিবাদী হামলা হয়, তখন ইজ্জত যায় না? এই দেশে যখন মাদ্রাসাগুলোতে এতিম বাচ্চাদের উপরে নির্যাতন করা হয়, তখন দেশের ইজ্জত যায় না? তখন দেশের ইজ্জত যায় না যখন বলে এই দেশের লোক মারা গেছে 2000, তখন দেশের ইজ্জত যায় না? আপনি সংবিধান ছুঁড়ে ফেলে দিবেন, দেশের ইজ্জত যায় না? এই দেশের 18 লক্ষ নারী চাকরিচ্যুত হয়েছে, তখন ইজ্জত যায় না? ডলারের দাম ডাউন, ইজ্জত যায় না?
আপনার বললাম তো, আফ্রিকার মতো দেশ যেগুলোতে মানুষ যায় না, সেই সমস্ত দেশের ভিসা বাতিল করছে, তখন আপনার ইজ্জত যায় না? আপনার ইজ্জত যায় রাজাকার আল বদরে রুহানি আওলাদের গায়ে টিম মারলে, তাই না? পাবলিক এগুলো বুঝে, আমেরিকানরাও বুঝে। আমেরিকানরা ঘাস খায় না, আমেরিকারা পাকিস্তানের মতো ঘাস খায় পারমাণবিক বোমা বানায় নাই। আমেরিকানরা খাওয়া দাওয়া করে তারপরে পারমাণবিক বোমা বানাইছে, ওরা সারা দুনিয়া চালায়। এই যে ডক্টর ইউনূস একটা বাটপারি করেছে, এই কিস্তি ইউনূস, এই যে মির্জাফরকে নিয়ে একটা গন্ডগোল বাজাতেছে, বাংলাদেশের মানুষও বুঝে গেছে, আমেরিকানরাও বুঝে গেছে। সুতরাং আনেওয়ালা দিন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়গা। বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের প্রশ্নে ছাড় দিবে না। ওই জামাত মনে করতেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করে ছাত্রলীগের চাল চালায় ক্ষমতায় চলে যাবে, অত নালি আদেশের। একটা বা দুটো টিম নিয়ে মনে হচ্ছে বাংলাদেশে বা যারা আজকে সমালোচক তারা মনে করছে আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তথা বাংলাদেশে আওয়ামী লীগকে যারা ধারণ করি, বঙ্গবন্ধুর আদর্শকে যারা ধারণ করি, আমরা মহা একটা অপরাধ করে ফেলেছি। আমি একটু ব্যাখ্যা দিতে চাই। আমরা কিন্তু সুন্দর একটা দেশে বাস করি, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বঙ্গবন্ধুর সেই দেশটা স্বাধীন হয়েছে বলে সেই পাসপোর্ট নিয়ে এদেশ আসার সুযোগ পেয়েছি। তার প্রতি কৃতজ্ঞতা, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাই যে গতকাল যে ঘটনাটি ঘটেছে, এটা যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন বা আপনি যেটা বললেন, কাউকে উদ্দেশ্য করে না। আমরা এই দেশের সুখে স্বাচ্ছন্দ্যে আছি। আমরা কালকে গাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, গাড়ির সামনে আমরা শুয়ে পড়েছিলাম। এটা কিন্তু এমনি হয়নি, এটা এমনি আসেনি। এটার যে ব্যাখ্যাগুলো এসেছে তার অভিব্যক্তি। সর্বশেষ আমরা যে কারণে কালকে ঘোষণা কাজটি করেছি, এটা কিন্তু একটা সার্জিক্যাল উপায় আমরা করেছি। আমি আমার নেতা কর্মীদেরকে আমি যা বলেছি তারা আমাকে অনুসরণ করেছে, আমার সাথে একত্রতা হয়ে তারা সেই কাজগুলো করেছে। আমরা কিন্তু কালকে যে ডিস্টেন্সের ভেতরে ছিলাম, বাংলাদেশে হলে অনেক কিছু করতো, আমাদের কাউকে ওখানে দেখা যেত না। আজকে তারা পৃথিবীতে নিঃশ্বাস নিতে পারতো না, সেই ডিস্টেন্সে কিন্তু আমরা ছিলাম, কিন্তু আমরা সেখানে কিছুই করি নাই। এত সুযোগ আমার কাছে ছিল দেখে, এবং সাথে যারা ছিল ওই মেয়েটা, আমাকে খুবই কষ্ট লাগতেছিল এদের অসহায়তা। তবে আমার একটা বিশ্বাস যে তোমাদের জীবনে আমরা মারবো না। বাংলাদেশে মবকাল কাজ করে আওয়ামী লীগের জয় বাংলা বলে তোমরা যেভাবে হত্যা করছো, গত 2 দিন আগেও একটা ছাত্রকে লটকা রেখেছো। আমরা তো রক্তের মানুষের মানুষ, আমরা কিন্তু সেখানে যাই নাই। আমরা সবকিছু স্বাধীনতা রক্ষা করে দেশের ভাবমূর্তি যাতে বিনষ্ট না হয়, এই দেশের আইনের মধ্য দিয়ে কিন্তু আমরা গতকালকে যা করার আমরা সেটা করেছি। এই প্রবাসী আসার সুযোগ আমাকে যে করে দিয়েছে তার কাছে আমরা চিরঋণী। এই দেশটি বাংলাদেশ, এই দেশ 24-এর দেশ হবে না, এই দেশ 71-এর দেশ। এই দেশকে আমরা 24-এর দেশ করতে দেব না বিদায়। যাকে আমরা টার্গেট করেছি সে বলছে সংবিধান ছিঁড়ে ফেলে দেবে, সে বলছে আমরা জাতির পিতাকে মানি না, সে বলছে আমরা মুক্তিযুদ্ধ মানি না, মুক্তিযুদ্ধ ছিল না। তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই, আমরা আপোষ করবো না। আমি বাংলাদেশের জনগণকে, প্রজন্মকে আমি একটা শিক্ষা দেওয়ার জন্য বলেছি, be ready to save, to at least give respect to 3 million যারা তাদের জীবন দিয়েছে, 2 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম দিয়েছে। সেই দেশটাকে তোমরা অন্যের হাতে তোমরা দিতে পারো না। সেই শিক্ষাটা আমার গতকাল আমার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রলীগের নেতা এবং যুবলীগের নেতা, তারা জীবন দেওয়ার জন্য এই ফখরুলের গাড়ির সামনে দাঁড়িয়ে গেছে, শুয়ে গেছে। আমি কিন্তু তার পাশে এমনি না, কিন্তু এটা কিন্তু অটোমেটিক্যালি। আমি তাদের শিক্ষাও দেয়নি, আমি বলিনি তোমাদের কাজটা করতে হবে। এটা তারা জীবন দিয়ে হলো বাংলাদেশের স্বাধীনতাকে, বঙ্গবন্ধুর বাংলাদেশকে রক্ষা করার একটা এক্সাম্পল তারা সৃষ্টি করছে গতকাল। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এবং যতভাবে সমালোচনা করা হোক না কেন, ডিম মারাটা একটা, এটা আপনারা জানেন বাংলাদেশে কোনো নিউজ হয় না। এত কিছু ঘটনা বঙ্গবন্ধু বাড়ির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, হাজার হাজার নেতা কর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, স্কুল কলেজ আমার ছেলেমেলে দেওয়া না, জয় বাংলা ট্যাগ দিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে, সেখানে একটা ডিম মারা হচ্ছে। আমার মনে হচ্ছে বাংলাদেশে একটা বিরাট অন্যায় কাজ আমরা করে ফেলেছি। এটা আমাদের মনের আক্ষেপ থেকে ঘটনাটি করেছে। তবে এটা আমি বলি, আমি দলীয় ভাবে কাউকে নিয়ে নির্দেশনা দেয়নি। এটা কোন নেতা কর্মী যদি ঘটনা ঘটে, আমি তার দায়িত্ব অবশ্যই নেব, এবং সেজন্য আমি তাকে করতে যাচ্ছি। যারা এই টিমে যারা আসতেছে, তার নেতা মিরাকুলাস ডিজাইন দিয়ে বাংলাদেশে একটা রক্তক্ষয়ী সংগ্রাম করেছে, এবং সে বলেছে এটা মিরাকুলাস ডিজাইন পারফেক্টলি ইমপ্লিমেন্টেড এন্ড কারেক্টলি এক্সিকিউটেড। এবং সে
বাংলাদেশে ৩,৫০০, আমি বলছি টাইমসের খবর অনুযায়ী, আমি সে কাটিং করে দিয়েছি, অনুযায়ী ৩,৫০০ পুলিশকে হত্যা করেছে, এবং হত্যা করার পর তাদের বিচার করা যাবে না, তারও আইনে এই ডক্টর ইউনূস তার সবরসাথীরা করেছে। আপনারা কি করতেন যে আমাদের নিউ ইয়র্কে একজনকে হত্যা করা হয়েছে, আপনারা ৪০,০০০ পুলিশ অফিসার তার পুনরায় তাকে সম্মান দেখিয়েছেন, আর এক্ষুনি ডক্টর ইউনূস ৩,৫০০ পুলিশ হত্যা করেছে বাংলাদেশে। আপনারা কি বলতেন? আমার মনে হয় সে কারণেই তারা যত প্রকার চেষ্টা করেছে বিয়ে দিব না, কোনোটাই দেয়নি, যতটুকু না দিলে নয় সেটুকুই ডক্টর ইউনূস পেয়েছে। আমাকে বলছেন যে খালি ডিম বাঁধলেন কেন? আমাদের তো রাজনীতি করতে হবে ভাই। আমার দেশে আজকে কোটি কোটি নেতারা আজকে ঘরের বাইরে, তাদের বাসায় তাদের আত্মীয় স্বজন দেখা করতে পারছে না, অনেকে ব্যবসা বাণিজ্য থেকে বাইরে, চাকরি বাকরি থেকে বাইরে, স্কুল কলেজে যেতে পারছে না। তাদের দিকে লক্ষ্য রেখেই আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এমন একটি রাজনীতি করব যে রাজনীতি আমাকে ১৭ কোটি মানুষ গ্রহণ, ১৭ কোটি মানুষ যাতে আমাদের দোষ দিতে না পারে, তার একটা এক্সাম্পল সৃষ্টি করার জন্যই আমরা খুব চিন্তা ভাবনা করেই ডক্টর ইউনূসকে আমরা কিভাবে মোকাবেলা করব সেটা একটা আমি স্ট্র্যাটেজি ঠিক করেছি। সবার সাথে আমার সহযোদ্ধা যারা আছে সবার সাথে আলোচনার মধ্য দিয়ে ডক্টর ইউনূস প্রথম যখন আমার এই কথাটা শুনেছেন আমাদের ভয়ঙ্কর রূপ, এটা উনি মনে হয় কিছুটা কনসিডারে নিয়েছেন, এবং সেটাকে মোকাবেলা করার জন্য উনি ৩টি বৃহৎ দলকে সাথে আনিয়েছেন। এখানে তাদের বহু সংখ্যক লোক আছে, তাদের সাথে আমাদের একটা ঝগড়া বাঁধবে, এবং অলরেডি শুরু হয়েছে। গতকাল রাত্রে রাত্রে আমাদের কিছুটা সংঘর্ষ হয়েছে, মানে স্বাভাবিক, আপনি জানেন এটা এটা সব মানে বাক স্বাধীনতা এসেছে, স্লোগান হবে, পাশাপাশি মানে আমাদের বিক্ষোভ হবে, এটাই স্বাভাবিক। সেখানে অনেক সময় আমাদের একসাথে গন্ডগোল লেগেই যায়। কিন্তু যে কথাটিতে আপনি বলছেন যে আমরা কিন্তু ওই ডক্টর ওটা আমরা বুঝে ফেলছি যে চাবে যদি বিএনপি জামাতের সেই নেতাদের যদি আমরা অপদস্থ করি, এর রেশ শুধু এখানে থাকবে না, সারা বাংলাদেশে সেটা স্প্লিং-এর মতো হবে। তখন তারা ওই আওয়ামী লীগ এবং এনটি আওয়ামী লীগ হিসাবে যেটা অলরেডি তারা কাজ করছে সেটা আরো তীব্রতর হবে, এবং ডক্টর ইউনূস এই দেশটাকে আরো বেশি দিন ধরে ক্ষমতা থাকার একটা ব্লুপ্রিন্ট যে তার আছে, তার যে মিটাকুলাস ডিজাইন, আলটিমেট ডেস্টিনেশন কোথায় সেটা কিন্তু আমরা কেউ জানি না। তবে আমরা কিছুটা বুঝতে পেরেছি।